ইরান যুদ্ধের সময় গোটা বিশ্ব অবাক হয়ে দেখলো একটা জিনিস, সেটা হচ্ছে যুদ্ধে ইরানের নিজস্ব প্রযুক্তি, ড্রোন, হাইপারসনিক মিসাইল এবং ভূগর্ভস্থ পারমাণবিক পরিকাঠামো, যা বাংকার ব্লাস্টার বোমাতেও পুরোপুরি ধ্বংস হয়নি। পশ্চিমী বিশেষজ্ঞরা স্তম্ভিত হয়ে দেখছিলেন এত নিষেধাজ্ঞার মধ্যেও ইরান কিভাবে এত উন্নত অস্ত্রশস্ত্র বানালো। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাসে, প্রায় ২৫০০ বছরের এক বিজ্ঞান চর্চার ইতিহাস। দ্বিতীয় পাহলভি শাহের আমলে ইরান পরমাণু গবেষণায় হাত দেয়। যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস কর্মসূচির আওতায় ১৯৬৭ সালে তেহরানে একটি গবেষণা রিঅ্যাক্টর বসানো হয়। কিন্তু তখন কেউ ভাবেনি এই শুরুটাই পরবর্তীতে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। ১৯৮০-র দশক থেকে ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে। স্বাভাবিকভাবেই মনে হয়েছিল এতে ইরানের বিজ্ঞান চর্চা পিছিয়ে পড়বে, কিন্তু ঘটে ঠিক উল্টোটা। বাইরের প্রযুক্তি না পেয়ে ইরান নিজেদের প্রযুক্তিবিদদের উপর নির্ভর করতে বাধ্য হয়। রিভার্স ইঞ্জিনিয়ারিং হয়ে ওঠে একটা জাতীয় কৌশল। মার্কিন F-14 যুদ্ধবিমান, যা শাহের আমলে কেনা হয়েছিল, তার যন্ত্রাংশ ইরান নিজেই বানাতে শিখে গেল। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও একই গল্প। উত্তর কোরিয়া থেকে প্রাথমিক প্রযুক্তি আসে, তারপর ইরানি প্রযুক্তিবিদরা নিজেদের মতো করে সেটাকে উন্নত করতে থাকেন। শাহাব সিরিজ থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল পর্যন্ত প্রতিটি ধাপে দেখা যায় একই প্যাটার্ন। বাধা আসে, প্রযুক্তি বন্ধ হয়, আর ইরান নিজেই সেই প্রযুক্তি তৈরি করে ফেলে। নাতাঞ্জ, ফোর্দো, ইস্পাহানের মতো কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হয়। ইরানের বিজ্ঞানের এই অগ্রগতিতে পশ্চিমী গোয়েন্দারা বিপদ গোনে। তারা এই সমস্ত কর্মসূচি থামাতে ভয়ঙ্কর সব অভিযান চালায়। স্টাক্সনেট নামের এক সাইবার অস্ত্র নাতাঞ্জের সেন্ট্রিফিউজ ধ্বংস করে দেয়। একের পর এক ইরানি পরমাণু বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হন। মোহসেন ফখরি জাহেদ, মাসুদ আলী মোহাম্মদী, আরো অনেকে মারা যান। কিন্তু বিজ্ঞান কর্মসূচি থামেনি, বরং প্রতিটি হামলার পর ইরান নতুন প্রজন্মের বিজ্ঞানী তৈরি করে ফেলে। পাহাড়ের গভীরে ভূগর্ভস্থ লুকোনো মিসাইল সিটি বানায়। তাদের তৈরি শাহেদ ড্রোন আজ গোটা বিশ্বে আলোচিত। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ড্রোন ব্যবহার করছে। আজকের ইরানে বিজ্ঞান শিক্ষা এক অদ্ভুত পরিসংখ্যান তৈরি করেছে। ইঞ্জিনিয়ারিং এর স্নাতকের অনুপাতে ইরান বিশ্বের শীর্ষ দেশগুলির একটি। শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যাকে বলা হয় ইরানের MIT, প্রতি বছর হাজার হাজার প্রযুক্তিবিদ তৈরি করছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপে ইরানি বংশোদ্ভূত বিজ্ঞানীর সংখ্যা বিস্ময়করভাবে বাড়ছে। নাসার বিজ্ঞানী থেকে সিলিকন ভ্যালির প্রযুক্তিবিদ, সবখানেই তাদের উপস্থিতি। মানে আল খোয়ারিজমের অ্যালগরিদম থেকে শাহেদ ড্রোনের নেভিগেশন সিস্টেম, ইবনে সিনার কোয়ারেন্টাইন তত্ত্ব থেকে ভূগর্ভস্থ পারমাণবিক বাংকার, তুসির মারাগে মানমন্দির থেকে ফাত্তাহ হাইপারসনিক মিসাইলের গতিপথের হিসাব, সবেতে ইরান অবিশ্বাস্য কাণ্ড করেছে। আরো কি কোনো আশ্চর্য কিছু দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব? আপনি কি অ্যালজেব্রা বা বীজগণিত এবং কম্পিউটারের অ্যালগরিদমের কথা শুনেছেন? জানেন কি এই অ্যালজেব্রা কোন ইরানি গণিতবিদের সৃষ্টি? বিশ্বকে জ্যোতির্বিদ্যার নতুন নতুন তত্ত্ব শিখিয়েছিল কারা? চিকিৎসা শাস্ত্রের নতুন বিষয় মানব সভ্যতাকে কারা দিয়েছিল? আজকের আধুনিক অস্ত্রের ভেলকি আসলে সেই সুপ্রাচীন এক মেধা ঐতিহ্যের ধারাবাহিকতা। চলুন ফিরে দেখা যাক সেই আশ্চর্য ইতিহাস। খুব অল্প সময়ের মধ্যে অত্যন্ত সরল ভাষায় আপনাদের কাছে এই ভিডিওতে নিয়ে আসব একটি বিজ্ঞান মনস্ক জাতির অবিশ্বাস্য কীর্তির কথা। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। সময়টা খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক, মানে এখন থেকে প্রায় ২৬০০ বছর আগের কথা। সাইরাস দ্য গ্রেট তখন এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলছেন, আকিমেনিড সাম্রাজ্য, ইতিহাসের প্রথম বিশ্ব সাম্রাজ্যগুলির একটি। এই সাম্রাজ্যে বিজ্ঞানকে করা হয়েছিল রাষ্ট্রের অংশ।
জ্যোতির্বিদরা আকাশ দেখতেন, পঞ্জিকা বানাতেন, কৃষির জন্য ঋতু নির্ধারণ করতেন। এই সময় পারস্যের মানুষ ব্যাবিলিয়নের জ্যোতির্বিদ্যার সংস্পর্শে আসেন। শুরু হয় মানব সভ্যতার এক নতুন ইতিহাস। তারা শেখায় এবং গড়ে তোলে এক নতুন জ্ঞান ভাণ্ডার। দারিউসের আমলে তৈরি হয় বিশাল রাস্তা নেটওয়ার্ক, রয়্যাল রোড, প্রযুক্তিবিদ্যার এক আশ্চর্য নিদর্শন। পার্সেপোলিসের প্রাসাদ, সেখানে তৈরি হয় জলসেচের ব্যবস্থা, কানাত, মাটির নিচে দিয়ে জল বয়ে আনার প্রযুক্তি। এই কানাত আজও ইরানের মরুভূমিতে কাজ করে। তারপরে আসে আলেকজান্ডারের আক্রমণ। পারস্য সাম্রাজ্য ভেঙে পড়ে, কিন্তু বিজ্ঞানের বীজ মাটিতে থেকে যায়। এবার চলে আসুন 3য় থেকে 7ম শতকের সাসানিয়া সাম্রাজ্যের সময়। একটি শহর, নাম গন্দিসাপুর, আজকের ইরানের খুজেস্তান প্রদেশে। এখানেই গড়ে ওঠে প্রাচীন বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। একটা হাসপাতাল, একটা মেডিকেল কলেজ, একটা লাইব্রেরি। রোম থেকে বিতাড়িত গ্রিক দার্শনিকরা এখানে এসে আশ্রয় নেন। ভারত থেকে আসেন চিকিৎসক এবং গণিতবিদ, সিরিয়া থেকে আসেন খ্রিস্টান পণ্ডিতরা। গ্রিক দর্শন, ভারতীয় চিকিৎসা শাস্ত্র, পারস্যের জ্যোতির্বিদ্যা সব মিলেমিশে যায় এক জায়গায়। সম্রাট প্রথম খসরু আনুশিরওয়ান, যার ন্যায়পরায়ণতা ইতিহাস হয়ে আছে, তিনি নিজে জ্ঞান চর্চার বড় পৃষ্ঠপোষক ছিলেন। গ্রিক আর সংস্কৃত গ্রন্থ তিনি অনুবাদ করান পাহলভি ভাষায়। গন্দিসাপুর হয়ে ওঠে একটা জ্ঞানের কেন্দ্র, প্রাচীন গ্রিস আর আসন্ন ইসলামী স্বর্ণযুগের মাঝের একটা সেতু। এই সেতু পার হয়েই পরবর্তীকালে জ্ঞান পৌঁছয় বাগদাদে। 7ম শতকে আরব বিজয়ের পর পারস্য ইসলামী খেলাফতের অংশ হয়ে যায়, কিন্তু পারস্যের মেধা থেমে থাকেনি। 9ম শতকে বাগদাদে গড়ে ওঠে বাইত আল হিকমা, হাউস অফ উইজডম বা জ্ঞানের ঘর। আর এখানেই তৈরি হয় মানব সভ্যতার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানের বীজটি। কিরকম? এখানে কাজ করতেন এক অসাধারণ মানুষ, মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। তার নাম থেকেই এসেছে আধুনিক আলগরিদম শব্দটি। তার বই থেকে এসেছে আলজেব্রা বা বীজগণিত। তিনি প্রথম বিশ্বকে শেখান এই সংখ্যা পদ্ধতি। ভারতীয় সংখ্যা পদ্ধতি আরব বিশ্বে নিয়ে আসেন তিনি। শূন্যের ব্যবহারকে তিনি প্রতিষ্ঠিত করেন। আজ প্রতিটি কম্পিউটার প্রোগ্রাম চলে অ্যালগরিদমের উপর ভর করে। সেই শব্দের জন্ম এক পারস্যের গণিতবিদের হাত ধরে। এই ছিল শুরু। এরপরে আসে এক স্বর্ণযুগ, যেখানে পারস্যের পণ্ডিতরা গোটা মধ্যযুগীয় বিজ্ঞানের মুখ বদলে দেন। 9ম শতকের শেষ দিক রায় শহরে জন্ম নেন এক চিকিৎসক। তার নাম আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি, পশ্চিমে যিনি পরিচিত রেজিয়াস হিসেবে। তিনি প্রথম মানুষ যিনি হাম আর গুটি বসন্তের মধ্যে পার্থক্য নির্ণয় করেছিলেন। এই দুটি রোগ যে আলাদা সেটা প্রমাণ করতে সময় লেগেছিল 1000 বছর। তিনি লেখেন আল হাবি নামের একটি বই। এটা চিকিৎসা শাস্ত্রের একটা বিশাল বিশ্বকোষ। শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপের মেডিকেল স্কুলগুলোতে এটাই ছিল পাঠ্য বই। তিনি প্রথম রোগীর উপর নিয়ন্ত্রিত পরীক্ষা চালান। আধুনিক ক্লিনিক্যাল ট্রায়ালের ধারণার বীজ সেখানেই বোনা হয়েছিল। আল রাজি রসায়নেও কাজ করেন। তিনি অ্যালকোহলকে বিশুদ্ধ করার পদ্ধতি নিয়ে গবেষণা করেন, সালফিউরিক অ্যাসিডও শনাক্ত করেন। একজন মানুষ একটা জীবনে এত কাজ করেছেন, শুধু তাকে নিয়েই একটা এপিসোড করা যায়। এবার আসবো 10ম শতকের শেষে। বুখারার কাছে জন্ম নেন আরেকটি প্রতিভা, আবু আলী ইবনে সিনা। পশ্চিমী বিশ্বে তাকে ডাকা হয় অ্যাভিসেনা বলে। মাত্র 10 বছর বয়সে তিনি পুরো কোরআন মুখস্থ করে ফেলেছিলেন। 18 বছর বয়সে তিনি চিকিৎসা শাস্ত্রে এতটাই দক্ষ হয়ে ওঠেন যে রাজ দরবারে তাকে চিকিৎসক নিযুক্ত করা হয়। তার সবচেয়ে বড় কীর্তি আল কানুন ফি তিব, ইংরেজিতে দ্য ক্যানন অফ মেডিসিন। এই বইতে তিনি কি দেখিয়েছেন তা শুনলে অবাক হয়ে যাবেন। এখানে তিনি সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তার ব্যাখ্যা করেছেন ওই সময়। কোয়ারেন্টাইন
বা রোগীকে একেবারে আলাদা করে রাখার ধারণাটাও তিনি দেন। জল আর মাটির মাধ্যমে রোগ ছড়ানোর কথা বলেন। মনে রাখবেন, এটা 10ম শতকের কথা। জীবাণুতত্ত্ব আবিষ্কৃত হতে তখনও প্রায় 800 বছর বাকি। ভাবা যায়? অক্সফোর্ড আর প্যারিসের বিশ্ববিদ্যালয়গুলোয় সপ্তদশ শতক পর্যন্ত ইবনে সিনার বই পাঠ্য তালিকায় রাখা হয়েছিল। মনে করা হয় তিনি আধুনিক চিকিৎসা শাস্ত্রের জনক। কিন্তু ইবনে শুধু চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন দার্শনিক, জ্যোতির্বিদ। গতি আর বলের উপর তার তত্ত্বটি পরবর্তীকালে নিউটনের গতিসূত্রের পথ প্রশস্ত করে। এরপরে আসবো আর এক আশ্চর্য মানুষের কথায়। তার নাম আবু রায়হান আল বিরুনি। পাহাড়ের উচ্চতা আর দিগন্ত রেখার কোণ মেপে তিনি পৃথিবীর ব্যাসার্ধ হিসেব করে ফেললেন। আর তার হিসেব এখন আধুনিক এআই পরিচালিত পরিমাপের সঙ্গে আশ্চর্য রকম মিলে যায়, পার্থক্য যৎসামান্য। আল বিরুনির নামটা আমাদের কাছে বেশ পরিচিত, কারণ তিনি ভারতে এসেছিলেন। ভারতীয় জ্যোতির্বিদ্যা দর্শন নিয়ে তিনি গভীর গবেষণা করেন এবং শেখেন সংস্কৃত ভাষা। লেখেন কিতাব আল হিন্দ। এটি এখনো পর্যন্ত ভারতীয় উপমহাদেশ সম্পর্কে লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থগুলির একটি। তার একটা প্রশ্নের কথা শুনলে অবাক হয়ে যাবেন। যে প্রশ্নটা ইউরোপ তুলেছিল তার 500 বছর পরে। কি সেই প্রশ্নটা? আল বিরুনি প্রথম প্রশ্ন তোলেন, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে কিনা। কোপারনিকাসের ঠিক 500 বছর আগে। তিনি ভূতত্ত্ব নিয়েও কাজ করেছিলেন। জীবাশ্ম দেখে বোঝেন একসময় যেখানে সমুদ্র ছিল সেখানে এখন স্থলভূমি। আল বিরুনিকে বলা হয় ইতিহাসের প্রথম নৃবিজ্ঞানী আর প্রথম তুলনামূলক ধর্মতত্ত্ববিদ। জ্ঞানের জগতে এই মানুষটার তুলনা বিরল। এরপর আসবো আর একজন মহাপণ্ডিতের কথায়। অনেকেই ওমর খৈয়ামকে চেনেন কবি হিসেবে, রুবাইতের কবি। কিন্তু খুব কম মানুষই জানেন তিনি ছিলেন সে যুগের অন্যতম সেরা গণিতবিদ, ম্যাথমেটিশিয়ান। তিনি ত্রিঘাত সমীকরণের জ্যামিতিক সমাধান বের করেন শঙ্কুচ্ছেদের মাধ্যমে। সেলজুক সুলতান তাকে দায়িত্ব দিয়েছিলেন একটি পঞ্জিকা সংস্কারের। তিনি বছরের দৈর্ঘ্য হিসাব করেন এমন নিখুঁতভাবে যে আজকের গ্রেগরিয়ান ক্যালেন্ডারও তার ভুল ধরতে পারেনি। তার তৈরি জালালি ক্যালেন্ডার আজও ইরান এবং আফগানিস্তানে ব্যবহৃত হয়। এরপরে আসবো ত্রয়োদশ শতকে। মঙ্গল আক্রমণে তখন গোটা ইসলামী বিশ্ব কাঁপছে, বাগদাদ পুড়ে ছাই হয়ে গেছে। এমন এক ধ্বংসের সময়ও একজন মানুষ সেখানে বিজ্ঞানকে বাঁচিয়ে রেখেছিলেন। তার নাম নাসিরউদ্দিন তুসি। মঙ্গল শাসক হালাকু খানকে তিনি রাজি করান একটা মান মন্দির বানানোর জন্য। গড়ে ওঠে মারাগে মান মন্দির উত্তর পশ্চিম ইরানে। এখানে আসেন চীন, আর্মেনিয়া, সিরিয়া এইসব দেশ থেকে জ্যোতির্বিদরা। প্রায় 4 লক্ষ বইয়ের একটা বিশাল গ্রন্থাগার গড়ে ওঠে সেখানে। নাসিরউদ্দিন তুসি কাপল নামের একটি গাণিতিক মডেল তৈরি করেছিলেন। বৃত্তের মধ্যে বৃত্ত ঘুরিয়ে সরল রৈখিক গতি তৈরি করার এক কৌশল। আর 200 বছর পরে কোপারনিকাস যখন সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের তত্ত্ব দেন, তখন তিনি হুবহু এই একই গাণিতিক মডেলটি ব্যবহার করেন। ইতিহাসবিদরা আজও তর্ক করেন কোপারনিকাস কি সরাসরি তুসির কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন? ইউরোপীয় বিজ্ঞান বিপ্লবের মূলেও কি লুকিয়ে আছে পারস্যের মস্তিষ্কের ছায়া? কিন্তু ইতিহাস সরল রেখায় চলে না। মঙ্গল আক্রমণ, তারপরে তৈমুরের ধ্বংসযজ্ঞ পারস্যের বিজ্ঞান চর্চা একটা গভীর ক্ষত তৈরি করে। সাফাভিদ যুগে কিছুটা পুনর্জাগরণ ঘটেছিল। ইস্পাহান হয়ে ওঠে স্থাপত্যের এক বিস্ময়। কিন্তু বিশুদ্ধ বিজ্ঞান চর্চা একসময় ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। ইউরোপে তখন রেনেসা, বিজ্ঞানের বিপ্লব। নিউটন, গালিলিও, কেপলার এইসব বিজ্ঞানী তখন রাজত্ব করছেন। পারস্য সেই সময়টাতে পিছিয়ে পড়েছিল। কাজার রাজবংশের সময় আসে ঔপনিবেশিক চাপ। রাশিয়া এবং ব্রিটেনের রশি টানাটানিতে দেশ তখন ক্লান্ত। কিন্তু পারস্যের মেধা মরে যায়নি, শুধু ঘুমিয়েছিল। 20 শতকে রেজা শাহ পাহলভি আধুনিকীকরণের একটু চেষ্টা করেছিলেন।
তেহরান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1934 সালে। দ্বিতীয় পহেলভি শাহের আমলে ইরান পরমাণু গবেষণায় হাত দেয়। যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস কর্মসূচির আওতায় 1967 সালে তেহরানে একটি গবেষণা রিঅ্যাক্টর বসানো হয়। কিন্তু তখন কেউ ভাবেনি এই শুরুটাই পরবর্তীতে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। 1980-র দশক থেকে ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে। স্বাভাবিকভাবেই মনে হয়েছিল এতে ইরানের বিজ্ঞান চর্চা পিছিয়ে পড়বে, কিন্তু ঘটে ঠিক উল্টোটা। বাইরের প্রযুক্তি না পেয়ে ইরান নিজেদের প্রযুক্তিবিদদের উপর নির্ভর করতে বাধ্য হয়। রিভার্স ইঞ্জিনিয়ারিং হয়ে ওঠে একটা জাতীয় কৌশল। মার্কিন F-14 যুদ্ধবিমান যা শাহের আমলে কেনা হয়েছিল, তার যন্ত্রাংশ ইরান নিজেই বানাতে শিখে গেল। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও একই গল্প। উত্তর কোরিয়া থেকে প্রাথমিক প্রযুক্তি আসে, তারপর ইরানি প্রযুক্তিবিদরা নিজেদের মতো করে সেটাকে উন্নত করতে থাকেন। শাহাব সিরিজ থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল পর্যন্ত প্রতিটি ধাপে দেখা যায় একই প্যাটার্ন। বাধা আসে, প্রযুক্তি বন্ধ হয়, আর ইরান নিজেই সেই প্রযুক্তি তৈরি করে ফেলে। নাতাঞ্জ, ফোর্দো, ইস্পাহানের মতো কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হয়। ইরানের বিজ্ঞানের এই অগ্রগতিতে পশ্চিমী গোয়েন্দারা বিপদ গোনে। তারা এই সমস্ত কর্মসূচি থামাতে ভয়ঙ্কর সব অভিযান চালায়। স্টাক্সনেট নামের এক সাইবার অস্ত্র নাতাঞ্জের সেন্ট্রিফিউজ ধ্বংস করে দেয়। একের পর এক ইরানি পরমাণু বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হন। মোহসেন ফখরি জাহেদ, মাসুদ আলী মোহাম্মদী আরো অনেকে মারা যান। কিন্তু বিজ্ঞান কর্মসূচি থামেনি, বরং প্রতিটি হামলার পর ইরান নতুন প্রজন্মের বিজ্ঞানী তৈরি করে ফেলে। পাহাড়ের গভীরে ভূগর্ভস্থ লুকোনো মিসাইল সিটি বানায়। তাদের তৈরি শাহিদ ড্রোন আজ গোটা বিশ্বে আলোচিত। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ড্রোন ব্যবহার করছে। আজকের ইরানে বিজ্ঞান শিক্ষা এক অদ্ভুত পরিসংখ্যান তৈরি করেছে। ইঞ্জিনিয়ারিং এর স্নাতকের অনুপাতে ইরান বিশ্বের শীর্ষ দেশগুলির একটি। শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যাকে বলা হয় ইরানের MIT, প্রতি বছর হাজার হাজার প্রযুক্তিবিদ তৈরি করছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপে ইরানি বংশোদ্ভূত বিজ্ঞানীর সংখ্যা বিস্ময়করভাবে বাড়ছে। নাসার বিজ্ঞানী থেকে সিলিকন ভ্যালির প্রযুক্তিবিদ, সবখানি তাদের উপস্থিতি। মানে আল খোয়ারিজমের অ্যালগরিদম থেকে শাহেদ ড্রোনের নেভিগেশন সিস্টেম, ইবনে সিনার কোয়ারেন্টাইন তত্ত্ব থেকে ভূগর্ভস্থ পারমাণবিক বাংকার, তুসির মারাগে মানমন্দির থেকে ফাত্তাহ হাইপারসনিক মিসাইলের গতিপথের হিসাব, সবেতে ইরান অবিশ্বাস্য কাণ্ড করেছে। আরো কি কোনো আশ্চর্য কিছু দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব?